আপনারা শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন বটল গোর্ড কাল্টিভেশন, লাউ চাষ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী সমীর ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন RJ সুমন। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। বন্ধু শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গ। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালায় শুনবেন টার্নিপ ক্যাবেজ কাল্টিভেশন, ওলকপি চাষ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী প্রদ্যুৎ প্রামাণিক এবং সাক্ষাৎকার নিয়েছেন RJ সুমন। নমস্কার বন্ধু, 90.8 বেতার বিদ্যাসাগরে স্বাগত। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ওলকপির চাষ, টার্নিপ ক্যাবেজ কাল্টিভেশন নামে পরিচিত। প্রদ্যুৎ, তোমাকে আমাদের এই ম্যাট্রিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠানে আবারও তোমাকে স্বাগত জানাচ্ছি। আরেকবার ধন্যবাদ, আরও একবার আমাকে স্বাগত জানানোর জন্য, আমাকে আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ। এটি বীজ থেকে হয়ে থাকে না কোনো চারা? হ্যাঁ, বীজ সংগ্রহের একটা খুবই ব্যাপার থাকে, কারণ এই ওলকপির যে চাষ হয় সেই বীজ আমরা ওলকপি থেকে সরাসরি পেতে পারি না। এর জন্য আমাদেরকে বাজারের যে দোকান আছে সেই দোকান থেকে নির্ভর করতে হয়, বা দোকানের উপর নির্ভর করতে হয় বীজ সংগ্রহ করবার জন্য। আর বীজ সংগ্রহ করে আমাদের প্রথমেই চারা গাছ তৈরি করতে হয়। সেই চারা গাছ তৈরি করেই
জমিতে বপন করতে পারি, সেই চারা গাছগুলিকে সরাসরি বীজ বপন করতে পারি না, প্রথমে চারা গাছ তৈরি করতে হয়। আমরা জানি যে ভালো বীজ চুজ করতে পারলে বা ভালো বীজ যদি সংগ্রহ করতে পারি তবেই চারা গুণগত মান ভালো থাকে। কিভাবে আমরা বুঝবো এর গুণগত মান ভালো? হ্যাঁ, বাজার থেকে বিশেষ করে এই ধরুন এখন এই যে উন্নত প্রযুক্তি বা উন্নত যে কৃষিকাজ ব্যবস্থা, তার জন্য হাইব্রিড বীজ সব থেকে ভালো। কারণ দেশি ওলকপির বীজ সাধারণত ভালো হয় না, বা ওগুলোতে ফলন অতটা ভালো হয় না বা সুন্দর হয় না। এই জন্য হাইব্রিড প্রজাতির যে ওলকপির বীজ সেগুলো সাধারণত নেওয়া ভালো। এই বীজ সংগ্রহ করার পর আমরা বীজ তুমি বললে যে সরাসরি লাগাতে পারি না, এটি অঙ্কুরোদ্গম করে আমাদেরকে চারাতে রূপান্তরিত করতে হয়। তো এই বীজ সংগ্রহ থেকে চারা তৈরি করার পদ্ধতি আমরা জানবো, তার আগে তোমার কাছে জেনে নেব এই জমিটি কিভাবে তৈরি করব। হ্যাঁ, জমি তৈরি করবার জন্য প্রথমে নাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করতে হয়। একবার দুবার ভালোভাবে সুন্দর করে চাষ করে নিতে হয় নাঙল দিয়ে, যাতে মাটিগুলি ফুরফুরে হয়ে যায়। জমি যেভাবে চাষ করা আগের যে চাষ করা হয়েছিল সেই আগাছা পরিষ্কার করে সুন্দরভাবে জমি তৈরি করতে পরিষ্কার হয়। করে নেওয়া হয়। আচ্ছা, এরপর ওই বীজ থেকে আমরা চারা কিভাবে তৈরি করব? হ্যাঁ, বীজগুলিকে প্রথমে কোনো একটা জায়গায় ভালোভাবে ফেলে দিতে হয়। বীজগুলিকে আস্তে আস্তে একটি একটি করে দানা বসিয়ে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে খুব কম পরিমাণে অল্প মাটি চাপা দিতে হয়। তারপর 7 থেকে 10 দিনের মধ্যে জল সুন্দর করে দেওয়া হয়। কম কম করে জল দিয়ে দিয়ে সুন্দরভাবে চারা তৈরি করা হয়। চারা তৈরি করবার জন্য প্রথমেই চারার জন্য যে মাটি তৈরি করা হবে তাতেও বিশেষ কিছু বাধ্যতামূলক কাজ আছে, যেমন গ্যামাক্সিন পাউডার ইউজ করতে হয়, যাতে বীজগুলিকে পিঁপড়ে না নিয়ে চলে যায় বা কোনো পোকাতে নষ্ট না করে দেয় বা কোনো কিছুতে ঘেঁটে না দেয়, তার জন্য বেড়া দিয়ে ঘিরে রাখতে হয়। পুষ্টি যোগানের জন্য কি কোনো রকম আমরা ওর খাদ্য কিছু ব্যবহার করব সেক্ষেত্রে? না, প্রথমেই যে সার দেওয়া হয় সেই সারই একমাত্র খাদ্য হিসেবে পরিচালিত হয়। আর নতুন করে কোনো খাদ্য দিলে বা রাসায়নিক সার প্রয়োগ করলে চারা গাছগুলি মারা যেতে পারে। কি পরিমাণ আমরা ওই খাদ্য ব্যবহার করতে পারি? চারা গাছ লাগানোর সময় হুম। যখন চারাটা তৈরি করা হয় তখন খুবই অল্প পরিমাণ দিতে হয়। একটুখানি জায়গায় লাগানো হয়, তো ওই ধরুন 100 গ্রাম বা 50 গ্রাম, যা হোক একটুখানি সর্বনিম্ন মানে এতটুকু সার দিলেই হয়। বিশেষ সার দিলে মারা যেতে পারে, কারণ ছোট গাছ তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই বীজ থেকে আমরা চারা তৈরি করার জন্য ধরো কেউ 1 কাঠা জমি চাষ করতে ইচ্ছুক ওলকপি, তো সেক্ষেত্রে কি পরিমাণ বীজ প্রয়োজন এবং সেই বীজ থেকে কতগুলো চারা গাছ হতে পারে? এই ধরুন 1 কাঠা যদি ওলকপি লাগাতে হয় তাহলে মোটামুটি থেকে 10 গ্রাম নয়, ঠিক 5-7 গ্রাম হলেই যথেষ্ট। আচ্ছা, 7 লাগানোর গ্রাম জন্য। তাকে বীজ বপন করতে হয় এবং সেখান থেকে কটা চারা হতে পারে? 7 গ্রাম থেকে ধরুন 1000 চারা হতে পারে। 1000 চারা প্রায় হতে পারে। পরে দেওয়া হবে, কিন্তু জমি তৈরির সময়ও কিছু রাসায়নিক সার, গোবর সার, জৈব সার বা জৈব খোলও প্রয়োগ করা যেতে পারে। সেটা কি পরিমাণ ব্যবহার করব? এই ধরুন যে রাসায়নিক সার হিসেবে আমরা 10-26 ইউজ করতে পারি, বা ফসফরাসের পটাশ ইউজ করতে পারি, পটাশের সাথে ডিএপি বা ইউরিয়া আর পটাশ ওগুলো দিতে পারি, বা শুধুমাত্র ওগুলো না দিয়েও 10-26 ইউজ করতে পারি। ওটা কি আর- পরিমাণ দেবো যদি কেউ ধরো 1 বিঘা চাষ করে? হ্যাঁ, 1 বিঘা চাষ করতে গেলে ওলকপির ক্ষেত্রে ধরুন 1 কুইন্টাল দেওয়া যেতে পারে 1 বিঘা জমির জন্য। আচ্ছা, 1 কুইন্টাল সার আমরা প্রয়োগ করব ওই 1 বিঘা জমির 1 জন্য। বিঘা জমির জন্য। আচ্ছা, ওই চারা গাছটি লাগাবো কিভাবে? চারা গাছটি লাগানো হয় যেরকম বাঁধাকপি লাগানো হয়, অন্যান্য কপি লাগানো হয় সেরকম নয়। এই চারা গাছটি লাগানোর জন্য খুবই অল্প জায়গাতে লাগানো হয়, যেমন ধরুন খুব কাছে কাছে লাগানো হয়। ওলকপি খুব ছোট হয় তো, হুম। অনেক বড় হয় না, এই জন্য খুব কাছে কাছে লাগানোর জন্য অনেক চারা লাগানো যায়। ধরুন 10 ইঞ্চি অন্তরে লাগানো হয়, আর দুটো চারার মাঝের গ্যাপ এই ধরুন আর ওটাও 10 ইঞ্চি দেওয়া যেতে পারে, 10 থেকে 12 ইঞ্চি, আর বেশি নয়। আচ্ছা, এই ডিসটেন্স লাগিয়ে এটা কি কোনো ভেলি করে লাগানো হয় না? আমরা অনেক চাষেই তো দেখে থাকি, বা এর আগেও তোমার কাছে আমরা শুনেছি মটরশুঁটি চাষের ক্ষেত্রে বা মিষ্টি আলুর ক্ষেত্রে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভেলি করে লাগাই, যাতে আমাদের তোলারও সুবিধে হয় বাজারজাত করার সময় এবং লাগিয়ে তার পর্যবেক্ষণ করতেও আমাদের সুবিধে হয়। তো এক্ষেত্রে কি আমরা এই ওলকপি চাষের জন্য ভেলি করে লাগাবো না কোনো সাধারণভাবেই লাগিয়ে দেবো চারা?
হ্যাঁ, এক্ষেত্রে ভেলি করার প্রয়োজন নেই। কারণ এগুলো তো ছোট কপি, তো নষ্ট হয় না, এতে পচে যাবার ভয় থাকে না। আচ্ছা, এজন্য এতে ভেলি না করলেও চলবে, এমনি লাগালেও চলবে। আর যদি বলেন ভেলি করবে তাহলে ভেলি করেও লাগানো যেতে পারে। কিন্তু ভেলি করলে অনেক সময় জমির অনেক বেশি পরিমাণে লাগে আর কম পরিমাণে লাগানো যায়। কিন্তু ভেলি না করলে অনেক বেশি পরিমাণ লাগানো যায়। আচ্ছা। এর ফলটা কি মাটির নিচে হয় না মাটির ওপরে? না, মাটির ওপরেই হয়, যেরকম কপি হয় সেরকম মাটির ওপরেই ওলকপি হয়। আচ্ছা, এইটি লাগানোর পর এক্ষেত্রে যেহেতু একটা ছোট ফসল হলেও তো আমরা দেখে থাকি প্রত্যেক ফসল চাষের ক্ষেত্রেই তাদের জলসেচের প্রয়োজন হয়ে থাকে। তো এক্ষেত্রে কি বিশেষ ধরনের কিছু জলের প্রয়োজন রয়েছে যে কতটা পরিমাণ জল দেব? হ্যাঁ, যেরকম সব ফসলের ক্ষেত্রে জলসেচের কোনো না কোনো একটা পদ্ধতি রয়েছে, সেরকম এক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে বেশি জল দেওয়া উচিত নয়। প্রথমে চারাগাছ লাগানোর পর কিছুদিন এমনি জল দেওয়া হয় যাতে চারাগাছটা বেঁচে থাকে বা চারাগাছটা সুস্থভাবে বেঁচে যেতে পারে। যখন চারাগাছটা বেঁচে গেছে, কিছুটা পাতা বেরিয়ে এসেছে নতুন করে, তখন জমিটিকে কুড়ে আবার কিছু রাসায়নিক সার প্রয়োগ করা হয়। রাসায়নিক সার প্রয়োগ করার পর আবার জলসেচ করা হয়। এই ধরুন জলসেচ জমি যতদিন শুষ্ক অবস্থায় না হয়ে যায় আর্দ্র থেকে, ততদিন পর্যন্ত জল চাষ করা হয়ে থাকে। আচ্ছা, ধরুন 10 থেকে 12 দিন অন্তর বা 15 দিন অন্তর জলসেচ করা প্রয়োজন। এই কপিটা আমরা এর আগেও অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখে থাকি যে আমরা এর আগেও তুমি বলেছো যে এঁটেল মাটিতে যে আমরা চাষ করে থাকি তাতে জলটা বেশি পরিমাণ দাঁড়িয়ে থাকে না, ফলে কপিতেও বেশি জলের প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে এতে কোন মাটিতে ভালো হয় বলে তোমার মনে হয় এই চাষটা? এই চাষটা কোনো মাটির সেরকম তরিতফাত হয় না, কারণ এই ক্ষেত্রে গাছ মরে যাওয়ার বা পচে যাওয়ার কোনো ভয় থাকে না। আচ্ছা, এই এই মানে দোআঁশ মাটি বা বেলে মাটি বা এঁটেল মাটি সব ক্ষেত্রেই ভালোই চাষ হয়। কিন্তু যেহেতু পলি মাটিতে বেশি উর্বর, তাই পলি মাটিতে সব ফসলই ভালো হয়। তো ধরো সব জায়গাতে তো নদীর পাশে পলি মাটিতে লাগানো হয় না, যদি কোনো চাষি ভাই অন্য কোনো স্থানে লাগায় তো সেক্ষেত্রে কি তার উৎপাদনের পরিমাণ বা ফসল কি বৃদ্ধি সেখানে হ্রাস ঘটে থাকে? না, সেরকম কোনো হ্রাস হয় না উৎপাদনের ক্ষেত্রে, যেহেতু এই ফসল খুবই ভালো ফসল আর খুব কম খরচে উৎপাদন করা যায়, সেক্ষেত্রে এতে লস হয় না বা ফসলের উৎপাদন কমে যাওয়ার কোনো ভয় থাকে না। আর এই যে চারা আমরা যখন লাগাবো, ধরো কোনো একজন ব্যক্তি 1 বিঘে লাগাবে, তো প্রতি কাঠাতে কতগুলি চারা সে দেবে? প্রতি কাঠাতে ধরুন যেরকমভাবে আমি বললাম ওরকমভাবে লাগাতে গেলে অনেক চারা লাগানো যাবে। প্রায় 1 কাঠা জমিতে 700-800 কপি লাগানো যেতে পারে। 1 কাঠা জমিতে প্রায় 700-800 চারা লাগানো যেতে রোপণ পারে। করতে পারি। এই চারাগুলো লাগানোর পর আমরা মাটিটি কি, আমরা অনেক ফসল রয়েছে যেগুলো লাগানোর পর সেখানে পর্যাপ্ত পরিমাণ সেখানে সার দিয়ে মাটিটা কুপো করে দিই একটু, তো এক্ষেত্রে কি সেটা প্রয়োজন রয়েছে কিছু? হ্যাঁ, এক্ষেত্রেও প্রয়োজন রয়েছে। এক্ষেত্রেও যদি আগাছা হয়ে যায়, সেই আগাছাগুলি পরিষ্কার করে মাটির গোড়াগুলি, কপির গোড়াগুলি একটু একটু কোদালে করে কুড়িয়ে দিয়ে মাটিগুলিকে সুন্দরভাবে কুড়ার পর ওতে কিছু কিছু রাসায়নিক সার দিয়ে সেগুলিকে আবার পাওয়ানো যেতে পারে, পাওয়াতে হয়। তাতে করে গাছগুলির বৃদ্ধি আরও খুব ভালো হয়, ফসল সুন্দর হয়। আচ্ছা, এই কুড়ার প্রয়োজন কেন রয়েছে? আমরা তো একটি গাছে ধরো তার পর্যাপ্ত পরিমাণ আমরা বীজ দিচ্ছি, খাবার দিচ্ছি, তো সেক্ষেত্রে এতে কুড়বার প্রয়োজন কেন? কুড়বার প্রয়োজন আছে, কারণ মাটিগুলি কুড়ে দিলে যে যে রাসায়নিক সারগুলো দেওয়া হয় সে মাটির সঙ্গে সুন্দরভাবে মিশে যায়, বা মাটির যে এক কাছে বসে যায় মাটিটা, জল পাওয়ানোর পরে সে বসে যাওয়া মাটিগুলো কুড়ে দিলে আবার হালকা হয়ে যায়, যাতে করে ওদের গাছগুলির থেকে মাটি থেকে রস টানতে সুবিধা হয়, বা রাসায়নিক সার যেগুলো প্রয়োগ করা হয় বা গাছের যে খাবার, সেগুলো খাবারগুলি নিতে সুবিধা হয়। এই জন্যই মাটি কুড়ে দেওয়া প্রয়োজন। আর আগাছা হয়ে গেলে সে আগাছাগুলি পরিষ্কার করতে মাটি কুড়ে দেওয়া খুবই প্রয়োজন। বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়।
আগাছাগুলো মারার জন্য কি কোনো আমরা কীটনাশক ব্যবহার করতে পারি, না এর কোনো অবলম্বন পথ নেই? না, কীটনাশক ব্যবহার না করাই ভালো, কারণ এক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে। আচ্ছা। আগাছা মারার জন্য এমনি কোদালে করে কুড়ে দেওয়া বা হাতে করে পরিষ্কার করে দেওয়া সব থেকে ভালো হয়। আচ্ছা, অন্যান্য ফসলের ক্ষেত্রে থেকে থাকি তো সেখানে ফুল আসলে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। তো এক্ষেত্রে তো আমরা ফুল সেরকম কিছু দেখতে না। পাই না, ওটা একবারে পাতা থেকে ওইটা আমরা ওলকপিতে দেখতে পেয়ে থাকি। তো এক্ষেত্রে কি কোনো ধরনের রোগের প্রকোপ আমরা দেখতে পাই গাছে? হ্যাঁ, গাছের প্রথমের দিকে গোড়া কেটে দেওয়ার প্রকোপ থাকে, বা কুঁড়িতে যে প্রথমেই হয় সেই পাতাগুলো কেটে দেওয়ার ভয় থাকে। এই লেদা পোকা হোক বা সবুজ পোকা হোক, এই ধরনের পোকা হচ্ছে কেটে দিতে পারে। এই জন্য প্রথম থেকেই পোকার বিষের প্রয়োগ করা উচিত। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে কোনো লেদা পোকা বা এরকম গোড়া কেটে দিচ্ছে এই গাছগুলির? হ্যাঁ, আপনি দেখলেই বুঝতে পারবেন। প্রথমে এই গাছগুলো দেখলে পোকা যদি পাতায় দেখতে পাবেন, গাছের পাতায়, অথবা কেটে দিলে আপনি বুঝতে পারেন গাছগুলি মরে যাচ্ছে বা বৃদ্ধি হচ্ছে না, সেক্ষেত্রে প্রয়োগ করতে হবে বিষ। আচ্ছা, এই রোগ প্রকোপ কমানোর জন্য বা এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কোন বীজ ব্যবহার করতে পারি? হ্যাঁ, ওলকপিতে আরও একটা ধরনের রোগ হয়ে থাকে, যাতে নিচের কপির দাগ, এক ধরনের দাগ, সাদা সাদা দাগ হয়ে যায় পোকার হুম। কারণেই। সেক্ষেত্রে পোকার জন্য যে বিষ আছে, ইমেজ বিষ, ওই বিষটাই আমি সবসময় প্রেফার করি, আমরা ইউজ করি। ওই বিষটাই আমরা প্রয়োগ করে থাকি সবসময়। ওই বিষটা দিলেই শুধুমাত্র পোকার যে প্রকোপ সেটা কমে যায়। এছাড়াও ধসা লেগে থাকে, নবী ধসা বা পচা ধসা, যার জন্য ম্যানকোজেব ইউজ করে থাকি। এটা আমরা ব্যবহার করলে ফসলকে কি পোকামাকড় থেকে রক্ষা করতে পারবো। আচ্ছা, এরপর এই ফসলটি ফুল বা কুঁড়ি থেকে যেটা বললেন যে ওই কুঁড়ি থেকে বড় হতে বা বাজারজাত করার আগের মুহূর্তে কত সময় লাগে? হ্যাঁ, এইটা চারা গাছ লাগানোর পর থেকে ওলকপিটা হওয়া পর্যন্ত প্রায় 60 দিনের মতো সময় লাগে, 60 দিন বা 70 দিনের কাছাকাছি। ফল আসলে ফলটা বড় হতে কতদিন সময় লাগে? ফল ওটা তো প্রথম থেকেই শুরু হয়ে যায় তৈরি হওয়া, ছোট থেকে একটু 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 বড় আচ্ছা। হয়। এই জন্য ওই সময়টাই লাগে, 60 দিন বা প্লাস 60 দিনের বেশি সময় লাগে একটু আর কি। আচ্ছা। তাহলেই হয়ে যায়, কোনোটা আগেও হয়ে যায় 50 দিনের মধ্যেই, কিন্তু বেশি পরিমাণে যেটা সম্পূর্ণ পরিমাণে সবটা হয়ে যায় 60 দিনের মধ্যবর্তী। 60 দিন আচ্ছা। বা 60 দিনের কিছু সময় লাগে, 60 দিন প্রায়। আচ্ছা, এই ফসল বিশেষত কি কোনো টাইম রয়েছে যে এই সময়ে পার্টিকুলারলি ভালো হয়ে থাকে? কারণ আমরা অনেক ফসলই দেখেছি যেই ফসলগুলো সিজনে বা একটা নির্দিষ্ট ওকেশনে ভালো হয়। তো এর কি কোনো টাইম রয়েছে? হ্যাঁ, এই ফসলগুলো সাধারণত শীতকালেই হয়ে থাকে। এগুলো শীতকালীন ফসল, তো তাই জন্য এই ফসলগুলি সাধারণত শীতকালেই হয়ে থাকে। এই সময় লাগানো হয়, এই ধরুন কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে লাগানো হয়। হুম। মাঘ ফাল্গুন পৌষ মাঘের দিকে ফসলগুলো পাওয়া যায়, বা এই আচ্ছা। সময় সব থেকে বেশি চাহিদা থাকে। অগ্রহায়ণ, পৌষ, মাঘ ফাল্গুন, শীতের সময়টাই ওলকপির চাহিদা ভালো থাকে। এক একটা ওলকপির ওজনও খুব ভালো হয়, যেগুলো বড় হয় 500 থেকে 600 গ্রাম, 700 গ্রাম অবধি হয়ে থাকে। বাজারজাত করার আগের মুহূর্তে নির্দিষ্ট কি ওজন রয়েছে বা একটা চাষি ভাই দেখলে বুঝতে পারে যে এর এই পরিমাণ ওজন হয়ে গেছে, এটা বাজারজাত করা যাবে? হ্যাঁ, বা এগুলো যেগুলো বড়, ওরকম কোনো ব্যাপার নেই। কপিগুলো নরম অবস্থায় বিক্রি করাই ভালো। যদি বয়স হয়ে যায় তাহলে সেগুলো খেতে অতটা স্বাদ লাগে না, ভালো লাগে না। এটা নরম বা কচি অবস্থাতেই বিক্রয় করা হয়। খুব ভালো ওলকপি হলে 500 থেকে 700 গ্রাম, 800 গ্রাম হয়। যেগুলো সাধারণভাবে কপি হয় সেগুলো 250-300 গ্রাম হয়। আচ্ছা, সেই অবস্থাতে আমরা বাজারজাত করতে পারি। এটা বাজারজাত করার জন্য কি, যেহেতু এটা তুলে তুলে নেওয়ার পর একবার আর তো হয় না, তো সেক্ষেত্রে এই ফলটা কি শুধু ভেঙে নেওয়া হয় না পুরো গাছ উবড়িয়ে বিক্রি করে দেওয়া হয়? পুরো গাছটাই উপড়ে নেওয়া হয়, তারপর পাতাগুলো ছেঁটে ফেলে, গোড়ার শিকড়গুলো কেটে ফেলে, তারপর কপিটাকে শুধু পরিষ্কার করে বাজারে বিক্রি করা হয়। আচ্ছা, আমরা এই বাঁধাকপিতে দেখেছি যে তার ওই ফলটির পাতাকেও ছাড়িয়ে বিক্রয় করা হয়ে থাকে, যেটি কোনো পশুর খাদ্য হিসাবে, গরুর বিশেষ করে। তো এক্ষেত্রে কি ওর পাতাটা এরকম ব্যবহার করা হয়ে থাকে না? হ্যাঁ, এরকম ওই পাতাগুলো গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই পাতাগুলো বিক্রয় করা হয়, যেরকম বাঁধাকপির পাতাও বিক্রি হয়। বাঁধাকপির পাতার থেকে ওলকপির পাতার থেকে বাঁধাকপির পাতার চাহিদাই বেশি। আচ্ছা। ওলকপির পাতার চাহিদাও অতটা নেই, কিন্তু এগুলো বিক্রি হয় বাজারে, বা গরুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই ফুল ওলকপি ওলকপি বাজারজাত করার জন্য আমরা যেমন বাঁধাকপিতে দেখে থাকি যে ওটা চাষি ভাইদের কাছ থেকে এসেই অনেকে বাজার থেকে যারা বিক্রয় করে তারা এসে সংগ্রহ করে নেয়।
তো ওলকপির ক্ষেত্রেও কি সেই রকমই চাহিদা রয়েছে যে কোনো চাষি ভাইয়ের কাছ থেকে এসেই কোনো ক্রেতা এসে কিনে নিয়ে তারা আবার বাজারে বিক্রি করে? না, বাঁধাকপির যেরকম অতটা বেশি চাহিদা রয়েছে, ওলকপির চাহিদা অতটা নেই। তাই বাজার থেকে যে পাইকার আসে জমি থেকে কিনে নিয়ে চলে যায়, সেরকমটা হয় না। কারণ ওলকপির চাষ অত হয় না, 1 বিঘা 2 বিঘা ওরকম হয় না, খুব কম চাষ করা হয়। আচ্ছা, এর চাহিদা বাঁধাকপির মতো অতটা নেই, কিন্তু চাহিদা আছে, কম চাহিদা আর কি। কিন্তু অত বেশি পর্যাপ্ত চাহিদা নেই, পরিমাণে পর্যাপ্ত এতটা চাষ চাষ করা হয় না। খুব কম নির্দিষ্ট পরিমাণে কোনো করা হয়, চাষি হয়তো 1-2 কাঠা চাষ করে করে থাকে। সেটাই বাজারজাত করা হয়ে থাকে। আচ্ছা, এই এর কি কোনো প্রজাতি রয়েছে বা অন্য কোনো টাইপস রয়েছে, না একটি ধরন হয়? যেমন আমরা ফুলকপির ক্ষেত্রে দেখে থাকি বিভিন্ন কালারের এখন ফুলকপি আমরা বাজারে দেখতে পাই। তো এক্ষেত্রে কি সেরকম কিছু রয়েছে? না, এক্ষেত্রে সেরকম কোনো প্রজাতির বা অন্য কোনো রঙের কালারের সেরকম কোনো আমাদের চাষ করা হয় না। শুধুমাত্র ওই সবুজ ওলকপি ওটাই চাষ করা হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেটা আমরা ওলকপিতে অনেক সময় দেখে থাকি যে ফলটা অনেক সময় ফেটে গিয়ে থাকে। এর কারণ কি? মানে কি অতিরিক্ত পরিমাণে এর পুষ্টি বা খাদ্যের যোগানের জন্য হয়ে থাকে, না কোনো রকম রোগাক্রান্ত, না কোনো রকম সার বা কীটনাশক দেওয়ার ফলে এটা হয়ে থাকে? না, দেখুন, ওই ফলগুলো ফেটে যাওয়ার কারণ ওগুলোর বয়স হয়ে গেছে, মানে আচ্ছা, অনেক দিনের হয়ে গেলে তখন ওগুলো ফেটে যায়, বা অত্যাধিক পরিমাণে রস পেয়ে গেলে ওগুলো ফেটে যায়। আচ্ছা, মানে একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর যার ফলে ওটা ফেটে যায়, যার জন্য ওটা অনেক আগেই হয়তো তুলে নেওয়া উচিত ছিল। আচ্ছা, আচ্ছা প্রদ্যুৎ, তুমি যেহেতু প্রথমেই আমাকে বললে যে এটি একটা নির্দিষ্ট পরিমাণ চাষ করা হয়, অতিরিক্ত অন্যান্য ফসলের মতো, অন্যান্য কপির মতো, বাঁধাকপি ফুলকপির মতো চাষ করা হয় না। তো সেক্ষেত্রে ধরো নতুন কোনো চাষি যদি চাষ করতে চায় তা ব্যবসার জন্য, তাকে তুমি কি সাজেস্ট করবে যে প্রথমবারে এই পরিমাণ কপি তোমার চাষ করে নিয়ে এক্সপিরিয়েন্স করা ভালো? এই নিয়ে কি বলবে? হ্যাঁ, এই যদি নতুন চাষি চাষ করতে চায় তাহলে বলবো ওলকপির চাষ খুবই ভালো, লাভদায়ক এবং লাভজনক হবে। কিন্তু এটা প্রথমের দিকেই সব থেকে বেশি চাহিদা থাকে, কিন্তু শেষের দিকে এত চাহিদা থাকে না। যদি চাষ করতে হয়, যদি অনেকটা বেশি পরিমাণ চাষ করতে হয়, তাহলে আমাদের পার্শ্ববর্তী এলাকা বাদ দিয়ে অন্য যে কোনো বড় বাজারের সাথে যোগাযোগ করা উচিত, তবে গিয়েই উৎপাদিত শস্য বা ফলগুলি বিক্রি করতে পারবেন। আর যদি সেরকম না হয় তাহলে হয়তো আমাদের লোকালয়ে এত বেশি বিক্রয় হয় না। ওলকপি বিক্রি হয় কিন্তু খুব বেশি হয় না। আর অনেক পরিমাণ চাষ করার ক্ষেত্রে অনেক ভয়ও থাকে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার, বা ঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য নজর না রাখতে পারার কারণে পরিচালনা করতে পারেন না, পরিচর্যা করতে পারেন না। সেক্ষেত্রে ক্ষতির পরিমাণও অনেক থাকে, যদিও এতে বিশেষ তেমন কিছু খরচ হয় না উৎপাদন করার জন্য, তাও এগুলো খুবই লাভদায়ক। তাই আমি বলবো বেশি করলে করতে পারেন, কিন্তু আমার মনে হয় প্রথমেই সব থেকে বেশি না করে কিছুটা কম চাষ করেই শুরু করা ভালো। তো আবারও অসংখ্য ধন্যবাদ প্রদ্যুৎ তোমাকে। আবারও কোনো এক চাষের আড্ডা নিয়ে আমরা আসবো, যার কোনো সমস্যা থাকলে প্রদ্যুৎকে আমরা পাবো এই আশা রাখছি। তোমরাও শুনতে থাকো বেতার বিদ্যাসাগরের এই কৃষি পাঠশালার অনুষ্ঠান 90.8। আমাদের এই বেতার বিদ্যাসাগরে তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদেরকে মেল করতে পারো এবং সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কেমন লাগছে শুনতে বেতার বিদ্যাসাগরে ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান? জানাতে অবশ্যই আমাদের মেল করতে পারেন betarbidasagar@mail.bidyasagar.ac.in এই আইডিতে, অথবা আমাদের SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। ফোন নাম্বার 8111688495। সরাসরি ফোন করেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, কিংবা আমাদের চিঠিও লিখতে পারেন। চিঠি লিখবেন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।